আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৬২ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রায় ২.৫ মাস পরে ভার্সিটিতে পা রাখলো অর্থি। এতদিন পর আসার কারণে সব যেন নতুন মনে হলো। আর একটা দিন পরেই পরীক্ষা। আজ এসেছে নিজের বান্ধবীদের সাথে একটু দেখা করতে। তাছাড়া তার একান্ত পুরুষ তাকে ফোন করে জানিয়েছে আসছে ছুটি নিয়েছে, তাই তার সাথেই যেন আজকের দিনটা কাটাই। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতে নিজের বেস্ট ফ্রেন্ড শিপুকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। আসার আগে ফোন করে জানিয়ে এসেছে। শিপু মেয়েটাও অর্থিকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। উচ্ছ্বাসিত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস জান? কতদিন দেখি না তোরে। অর্থি বলল, আরে ছাড় ছাড়, যেভাবে ধরেছিস চ্যাপটা হয়ে যাব তো। শুনতে শিপু অর্থিকে ছেড়ে দিয়ে ফের একই কথা বলল। জবাবে অর্থি মিষ্টি হেসে বলল, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? শিপু বলল, আমিও ভালো আছি। বিয়ের পর তো মনে হচ্ছে আরো সুন্দর হয়ে গিয়েছিস। জিজু খুব আদর করে নাকি রে? বান্ধবীর মজার স্বরে বাক্য শুনে অর্থি লাজুক হেসে বলল, কাছাকাছি থাকা হয় না আর আদর। শিপু অর্থির হাত টেনে নিয়ে যেতে যেতে সিরিয়াস হয়ে বলল, তুই ঠিক আছিস তো দোস্ত? ওখানে সব মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তো? ভালোবাসার মানুষটাকে তো পেয়ে গেছিস, কিন্তু তার থেকে দূরে থাকতে কষ্ট হয় না? অর্থি মুচকি এসে প্রত্যুত্তরে জানালো, তাকে ছেড়ে থাকতে কষ্ট ঠিকই হয়, কিন্তু ও বাড়িতে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি। আমার শাশুড়ি খুব ভালো, বুঝলি? শিপুর মনে হলো না যে অর্থি মিথ্যা বলছে, তাই খুশি মনে আরো গল্পে মেতে উঠলো। অনেকটা সময় পর নির্ভারের কল পেতেই শিপুকে বিদায় জানিয়ে পুনরায় গেটের কাছে আসতে নির্ভার হাসি খুশি মুখটা দর্শন হলো। তাতে নিজের মুখে হাসি ফুটে উঠলো অর্থির। সম্মুখে এসে দাঁড়াতে নির্ভার বলল, কখন এসেছো এখানে? নির্ভার বলল, খুব বেশি সময় হয়নি। চলুন, কোথায় যাবেন? যাওয়ার কথা শুনতে নির্ভার পকেট থেকে তার মানিব্যাগটা বের করে অর্থের হাতে ধরিয়ে দিয়ে বলল, ২-৩টা বাসা দেখেছি, আগে সেখানে যাব। তোমার যেটা পছন্দ হবে সেটাই ফাইনাল করব, তারপর সারা বিকেল একসাথে ঘুরবো, ঠিক আছে? অর্থি বলল, ঠিক আছে, কিন্তু আজ আবার মানিব্যাগ ধরিয়ে দিলেন কেন? প্রশ্ন শুনে নির্ভার এক চিলতে হেসে বলল, সেই একই কথা, তুমি নিজের কাছে রাখো, আর স্বামীর যতটুকু আছে তা দিয়ে যা ইচ্ছে করো। খুব বেশি দেওয়ার সামর্থ্য না থাকলেও যতটুকু আছে তা তো তোমাকে দিতেই পারি, তাই না? আর আমাদের তৃতীয় ডেটটাও তোমার মন মতোই হোক, ঠিক আছে? তৃতীয় ডেট কথাটা শুনে অর্থি ভ্রুতে ভাঁজ ফেলে তাকিয়ে ছোট করে বলে উঠল, তৃতীয় ডেট? নির্ভার আলতো হাসি উপহার দিয়ে প্রত্যুত্তরে বলল, হ্যাঁ তৃতীয়। বিয়ের আগে শহরে একবার, বিয়ের পর গ্রামে বিকেলে একবার, আজ আবার, তাহলে ৩বারই তো হলো, তাই না? অর্থি কথা বাড়ালো না, শুধু মিষ্টি এসে একবার মানিব্যাগটা খুলে দেখলো। অনেক বেশি টাকা না থাকলেও আগের দিনের মতো এতটা কমও নেই, তবে গুনে দেখার প্রয়োজন মনে করলো না। মানিব্যাগটা নিজের কাছে রেখে স্বামীর পানে তাকিয়ে ছোট করে বলল, এখন কিছু খেয়েছো? অর্থি মাথা নাড়ে সাই জানাতেই নির্ভার পুনরায় ছোট করে বলল, চলো তাহলে। বলে মেয়েটার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। একটা রিক্সা থামিয়ে তাতে নিজে আগে উঠে বসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। অর্থি বসতেই হাত বাড়িয়ে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে ঠেসে রাখলো। অর্থি যেন স্বামীর কাজে মানে বুঝলো, নিজেও দুহাত দিয়ে স্বামীর একটা হাত পেঁচিয়ে ধরে বসে রইল। আজ তাদের মাঝে নেই কোনো ভয়, না আছে কোনো দ্বিধা, আছে শুধু পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসা। অর্থি দুপুর পর্যন্ত স্বামীর সাথে ঘুরে ঘুরে ৩টা বাসা দেখলো। তার মাঝে থেকে একটা পছন্দ করে নিল। খুব বড় নয় বাসা, তবে ছোটও নয়। 2টো রুম, একটা কিচেন রুম, বাথরুম, আর তারা যে রুমে থাকবে তার সাথে একটা অ্যাটাচ বাথরুম। তাদের খুব একটা অসুবিধা হবে না এখানে থাকতে। দুপুরে স্বামীর সাথে মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে সারাটা বিকেল একসাথে কাটিয়ে দিল। সন্ধ্যার পর নির্ভার নিজেই তাকে বাড়ি পর্যন্ত রেখে এলো। রিক্সা থেকে নামার পর নির্ভার বলে উঠল, তোমার প্রথম পরীক্ষার পরের দিন তো শুক্রবার আছে, তুমি রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। এর মাঝেই সব গুছিয়ে ফেলবো আমি। অর্থি সারাদিন বাদে স্বামীকে জনসম্মুখে আড়ালে পেয়ে আলতো করে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, আপনাকে আসতে হবে না, ভাইয়াকে বলবো রেখে আসতে, আর আমি আসার পর দুজন মিলে সব গুছাবো, কেমন? নির্ভার মেনে নিল। বউকে বুক থেকে উঠিয়ে কপালে উষ্ঠ ছুঁয়ে দিয়ে বাড়ির ভেতর চলে যেতে বলে নিজেও একটা রিক্সায় খুঁজে অগ্রসর হলো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অর্থি নিজেও খুশি মনে বাড়ির ভেতর প্রবেশ করলো। নতুন সংসার শুরু করার সুবাদে মেয়েটার মুখ থেকে যেন হাসিই সরছে না। তার মুখমণ্ডল জুড়ে স্পষ্টতা ফুটে উঠেছে মেয়েটা ঠিক কতখানি খুশি হয়েছে। শ্বশুর বাড়ি থেকে যে পোশাকগুলো সঙ্গে করে এনেছিল তাই গুছিয়ে ব্যাগে ভরে রাখলো। বাপের বাড়িতে আজই শেষ দিন, তবে এতে মন খারাপ লাগছে না একটু। এত কষ্টের পরে শখের পুরুষটার কাছে চলে যাচ্ছে বরাবরের মতো। একই শহরে থাকবে, তাই যখন খুশি বাপের বাড়ি এসে ঘুরতে পারবে, তাই সেটা নিয়ে খুব একটা ভাবছে না। শাশুড়ির সাথে কথাও হয়েছে, তিনিও এতে খুশি। তিনিও চেয়েছিলেন ছেলে মেয়ে দুটো কাছাকাছি থাকুক, আর মেয়েটার পড়াশোনাটাও ঠিকঠাক মতো হোক, তাই এ বিষয়ে ওনার কোনো সমস্যা নেই। সব গুছানো শেষ করে হালকা করে তৈরি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। ছেলেটাকে বলেছিল ভাইকে বলবে রেখে আসতে, ভাই তাতেও রাজি হয়েছে, তবে ভাই একা যাচ্ছে না, তার সাথে যাচ্ছে বাড়ির প্রত্যেকটা সদস্য। শুধুমাত্র আরমান সাহেব আর আরহান সাহেব, এই 2 ভাই ব্যতীত। আরহান সাহেবের কাজ পড়ে যায়, তিনি আর যেতে পারলেন না। আর নিজের বাবা যাবে এটা ভাবাও তো ভুল, তবে 2 যা মেয়ের সংসার গুছিয়ে দেওয়ার জন্য বড়ই তৎপর হয়ে আছে। নিচে এসে সবাইকে রেডি হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটলো। সবাইকে ছেড়ে যেতে যা একটু কষ্ট হবে তাও বাড়ির সবাই মিলে লাঘব করে দিয়েছে। হাসি মুখে সবার কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ পর রায়ান উপর থেকে নেমে আসতেই সবাই রওনা হলো অর্থির নতুন সংসারের পথে। চোখের পলকে পেরিয়েছে 2টো দিন। কাল একটা পরীক্ষা শেষ করেছে অর্থি, আজ শুক্রবার, তাই কথা মতো আজই নতুন বাসায় উঠবে স্বামীর সাথে। নতুন পথ চলার সঙ্গী হতে চলেছে
চলেছে। প্রায় 30 মিনিটের মতো সময় পেরোতেই গাড়িখানা গন্তব্যে এসে থামলো। একে একে সবাই গাড়ি থেকে নেমে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে নির্ভারের দেখা মিলল। ছেলেটা দুটো লোকের সাহায্য নিয়ে কিছু জিনিস নিজেদের রুমে শিফট করেছে। সবাইকে দেখতেই তাদের নিয়ে নিজের রুমে এলো। সাথী বেগমের হয়তো ততটাও পছন্দ হলো না বাড়িটা, তবে আজ মেয়েকে কিছু বললেন না। সবার সাথে হাতে হাত মিলিয়ে একে একে কাজ করে দিল। রায়ান আর রায়ান দুই ভাই মিলেও বোনের নতুন সংসারের জন্য অনেক কিছু উপহার স্বরূপ দিল, যাতে বোনটার কোনো কষ্ট না হয়। এ বিষয়ে অর্থী বারণ করলেও একটা কথাও শুনেনি রায়ান। তার একটাই কথা, সে ভাই হিসেবে নিজের টাকায় কিছু দিয়েছে আর এসব তাকে গ্রহণ করতেই হবে। সবাই মিলে সবকিছু ঠিক করে গুছিয়ে নিতে দুপুর গড়ালো। তারপর ফ্রেশ হয়ে এসে সবাই খেতে বসলো। খাবারগুলো রিমি বেগম ওই বাড়ি থেকে তৈরি করে এনেছিলেন, কারণ আসলেই তো আর এখানে রান্নার মতো কিছু পাওয়া যাবে না। সবাই খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা নাগাদ অর্থীকে একা রেখে বাড়ির পথে রওনা হলো। অর্থী তো ভেবেছিল তার খারাপ লাগবে না, অথচ এখানে সবাই যেতেই মনটা ছটফট করছে। নির্ভার যেন তা খুব বুঝলো। সবাইকে বিদায় দিয়ে রুমে এসে বউকে নিজের বুকে স্থান দিল। হাসি মুখে বলল, এই অর্থী, তুমি খুশি তো? এসব কিছু তোমার পছন্দ হয়েছে তো সোনা? অর্থী মুখ উঁচিয়ে স্বামীর পানে তাকালো। খারাপকে প্রশ্রয় না দিয়ে মুখে মুচকি হাসি ফুটিয়ে তুলল। স্বামীর মতো মুচকি হেসে বলল, আপনি আছেন মানে আমি খুশি, বাকি সব তো খালি খালি। আপনি তো আমার সুখ, আপনি তো আমার সব। জবাবের প্রত্যুত্তর করার মতো কোনো ভাষা খুঁজে পেল না নির্ভার। শুধু মেয়েটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরলো। অনেকটা সময় সেভাবে পার করে কাটিয়ে নির্ভার মুখ খুললো। তারপর বলল, আচ্ছা শোনো, তোমার তো পরীক্ষা, তাই পড়তে বসো, আমি একটু বাইরে বের হব। বাইরে কেন বের হবে বুঝলো না অর্থী। চোখ উঁচিয়ে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো স্বামীর পানে। নির্ভার বুঝতে পেরে মেয়েটাকে নাকের ডগায় আঙুলের সাহায্য হালকা করে একটা চাপ প্রয়োগ করে জবাব দিল, সবকিছু আনলেও বাজার তো কিছুই নেই, তাই বাজার করে নিয়ে আসি, সাথে রাতের খাবারটাও। না হলে রাতে কি খাবে বলো? অর্থী বুঝতে পেরে স্বামীর থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে যান, তবে দ্রুত ফিরে আইসেন, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বেশি দেরি করলে আমার একা থাকতে ভালো লাগবে না। নির্ভার বলল, ঠিক আছে দ্রুতই আসবো। আর শোনো, দরজাটা সুন্দর করে লক করে রাখবে, আমি এসে কল করলে তবেই খুলবে। আসছি শোনা। বলে ছেলেটা বেরিয়ে গেল। অর্থী কথা মতো সুন্দর করে দরজা লক করে দিয়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। পড়ার মাধ্যমে সময় ব্যয় করে না হয় স্বামীর জন্য অপেক্ষা করুক সে। আর এদিকে শুক্রবারের ছুটির দিন বিদায় বাড়িতেই অনেকটা সময় কাটিয়েছে। পরে সন্ধ্যার দিকে একটা বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছে একটা কাজে। পথিমধ্যে একটা কফি শপের দিকে চোখ পড়তেই কফি খাওয়ার ইচ্ছা জাগ্রত হলো মনে। ইচ্ছেকে প্রস্তুতি দিতে আরেকটু এগিয়ে এসে মলের সামনে গাড়ি থামিয়ে নেমে দাঁড়ালো। সেই মলের একটা ক্যাফেতে গিয়ে বসলো। কর্নারে বসায় গ্লাসের ফাঁক গলে বাইরের রাতের স্পষ্ট শহর দেখা যায়। মানুষের আনাগোনা অফুরন্ত, গাড়ির হেডলাইটের আলো, রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাঘাট সব ঝলমল করছে। সেদিক মানে একান্তে তাকিয়ে রইল ছেলেটা। বসার কিছুক্ষণ পরে একটা ওয়েটার এসে বলল, স্যার কি নেবেন আপনি? পিয়াস তখনও বাইরে তাকিয়ে, কিন্তু মুখ ঘুরিয়ে কিছু বলার পূর্বে একটা বাচ্চা মেয়ে ঈশ্বর ভেসে উঠল। তারপর বলল, দুটো কফি নিয়ে আসেন, একটা হট আর একটা কোল্ড। অর্ডার পেয়ে ওয়েটার ছেলেটা চলে গেল। তবে সামনে থেকে মেল ঈশ্বর শুনে সামনে তাকিয়ে স্বল্প পরিচিত মুখটা দেখতেই থমকালো পিয়াস। এ মেয়ে এখানেও হাজির, সবসময় কি তার পিছনেই লেগে থাকে নাকি? পিয়াসের মনে পড়লো সেই রাতে মেসেজের রিপ্লাই স্বরূপ সকালে একটা নোটিফিকেশন গিয়েছিল তার ফোনে, যেখানে লেখা ছিল, এসব ধমকিতে এই বাচ্চা তুলি ভয় পায় না, নতুন কিছু ট্রাই করেন ডাক্তার। আর শুনুন, আপনাকে পছন্দ হয়েছে মানে আপনাকে আমি আজীবন জ্বালাবো। আপনার ওই চোখের তারা একদিন শুধুমাত্র এই তুলি মানে আমার ছবি খেলা করবে, দেখে নিয়েন। সেদিন ওই মেসেজ দেখে কত সময় থমেরেছিল। পরক্ষণে ভেবেছিল মেয়েটা না মানলেও তো সে দূরে থাকতেই পারে, তাই তৎক্ষণাৎ মেয়েটাকে ব্লক করে দিয়েছিল। তারপর একটা দিন আর মেয়েটাকে দেখেনি, ভাবেওনি আর। ভেবেছিল মেয়েটা বোধহয় তার পিছু ছেড়েছে। কিন্তু এই সন্ধ্যাবেলায় এই কফি শপে কি করছে ভেবে নিজে ভ্রু কুচকে বলল, এই মেয়ে এখানে কি করছো তুমি, আর আমার সামনে বসেছ কেন? পিয়াসকে না দেখার ভান করে জবাব দিল তুলি, কফি খেতে এসেছি, এখানটাই ফাঁকা ছিল তাই বসেছি। কারো কোনো সমস্যা আছে? পিয়াস বিরক্তিতে একটা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, না কোনো সমস্যা নেই, তুমি একাই বসে খাও, আমি আসছি। তুলি বলল, প্লিজ যাবেন না, একটু বসুন। বলেই চলে যেতে গিয়েছিল পিয়াস, কিন্তু তখন এমন একটা অনুরোধ শুনে থেমে দাঁড়ালো। কেন জানে না বাচ্চা মেয়েটার কথা ফেলতে ইচ্ছা হলো না। পুনরায় নিজের জায়গায় বসে পড়লো। তা দেখে তুলির মুখে হাসি ফুটলো। সহসা জিজ্ঞেস করলো, আপনি আমাকে ব্লক করেছেন কেন? একটু SMS দিয়েছি, এটাও কি আপনার সহ্য হলো না? পিয়াস ভাবলেশীন ভাবে বলল, তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই তাই করেছি। আরো কিছু? তুলি বলল, হ্যাঁ, দ্রুত আনব্লক করুন আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। মেয়েটা ব্যতিগ্রস্ত হয়ে শুনে শুনে বলল, পিয়াস তা তোমার কথা আমি কেন শুনবো? তুলি এই পর্যায়ে কিঞ্চিত লাজুক হেসে বলল, ধরে নিন আমি আপনার ভবিষ্যৎ বউ, সেই হিসেবে বউয়ের আজ্ঞা মেনে নিন। জবাব শুনে পিয়াস বিরক্ত হলো নাকি রেগে গেল তা বোধহয় নিজেও বুঝলো না। এই মেয়ে সহজ ভাষায় বুঝবে না ভেবে আকস্মাৎ বলে উঠল, তা জামাই সামলানোর বয়স হয়েছে তোমার? হয়ে থাকলে চলো কোথাও যাই, তারপর তুমি আমার খায়েশ পূরণ করো। বেশি কিছু না, আপাতত একটা কিসই করো, চলো। কিসের কথা শুনে তুলি লজ্জা পেল কিনা জানে না, তবে ফটর ফটর করে বলে উঠলো, এসব কথা বলে লাভ নেই, লজ্জা টজ্জা আমি পাই না, কিস করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই তুলি যা করবে সব কিন্তু বিয়ের পর, তাই কিস খাওয়াতে ইচ্ছা হলে চলুন কাজে অফিসে যাই, রাজি আপনি?
পিয়াসের ইচ্ছে হলো মেয়ের গালে সাপটা একটা থাপ্পড় লাগাতে। ভেবেছিল কিসের কথা বললে খারাপ ভেবে দূরে সরে যাবে, কিন্তু এই মেয়ে তো তার থেকে এক ধাপ উপরে। রেগে বলল, এই মেয়ে বয়স কত তোমার? হ্যাঁ, কাজে অফিসে যাওয়ার মতো বয়স হয়েছে? তুলি একটু ভেবে জবাব দিল, সেদিন তো আপনাকে বয়স বলেছিলাম, তার সাথে একদিন যোগ করে দিয়েন, দেখুন বয়স পেয়ে যাবেন। আর বয়স না হলো আমি তো আপনার কথা ভেবে বলেছিলাম। পিয়াস বলল, আমার কথা বাদ দে বোন, ক্ষমা করে দে আমাকে। তৎক্ষণাৎ পিয়াসের থেকে এমন কথা শুনে গুলগুল চোখ করে তাকালো তুলি। পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, বোন বলে পার পেয়ে যাবেন না, দ্রুত আমাকে আনব্লক করুন তো। পিয়াস কিছু বলতে যাবে তখন ওই সেই ছেলেটা কফি নিয়ে আসলো। রেখে চলে যেতেই কোল্ড কফিটা হাতে টেনে নিয়ে তাতে চুমুক বসালো তুলি। পিয়াসের কফিতে একটা চুমুক বসালো। তখন ওই তুলি মুচকে এসে জবাবে বলে উঠলো, আমাকে বিয়ে করলে কিন্তু আপনারই ফায়দা। যেমন ধরুন আপনিও সুন্দর আর আমিও সুন্দর, তাহলে ভেবে দেখুন আমাদের বাচ্চারা কত সুন্দর হয়ে জন্ম নেবে। কথা শুনতেই কফি যেন মাথার তালুতে উঠে গেল সব। খুক খুক করে কেসে উঠলো। নিজেকে একটু সামলাতেই দেখলো তুলি তার পানে তাকিয়ে মিটিমিটি হাসতে ব্যস্ত। পিয়াস জোরে একটা শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, দেখো তুলি, তুমি অনেক ছোট, এসব তোমার ফ্যান্টাসি, শুধু দুদিন বাদে সব আবেগ শেষ হয়ে যাবে। এসব না করে পড়াশোনায় ধ্যান দাও আর ভালো কিছু করো, আমাকে একা ছাড়ো প্লিজ। তুলি কেমন করে বলে উঠলো, এই আবেগকে একটু প্রশ্রয় দিয়ে দেখুন না, হয়তো এটা একদিন ভালোবাসার কমফোর্ট হয়ে গেল। এই মেয়েকে আর কি বুঝাবে, কেন যে সেদিন ডেকে কথা বলতে গেল। এখন এই মেয়ে পিছু কিভাবে ছুটাবে, এই মেয়েকে নিজের অবস্থা কি করে বুঝাবে। হতাশার শ্বাস নির্গত করে পুনরায় বোঝানোর স্বরে কিছু বলতে চাইলো। তখন ওই কফি শপে এক যুবতী মহিলা প্রবেশ করে ডেকে উঠলেন, তুলি, এই তুলি, তুই কি এখানে আছিস? থাকলে বেরিয়ে আয়, এত জ্বালাস কেন? আছিস? মহিলাটার শোষণে সবাই তার পানে তাকালো, সাথে পিয়াসও। কিন্তু নিজের মায়ের ডাক পেতেই তুলি চেয়ার থেকে নেমে টেবিলের আড়ালে লুকালো। পিয়াসের উদ্দেশ্যে ছোট করে বলল, খবরদার আমার মাকে এখানে ডেকে আনবেন না, না হলে কিন্তু কাল সারাদিন আপনার হাসপাতালের সামনে পড়ে থাকবো। পিয়াসের এবার হাসি পেল। কিছুক্ষণ আগের কথা শুনে মনে হয়েছিল মেয়েটা একটু হলেও ম্যাচিউর, কিন্তু এখন মনে হচ্ছে নিতান্তই বাচ্চা। নিশ্চয়ই সবার সাথে এমন মজা করে, অনেক জ্বালাই সবাইকে, চঞ্চল কিনা, না হলে এভাবে কেউ লুকায়? নিশ্চয়ই মাকে না বলে এখানে চলে এসেছে। আর মহিলা মেয়েকে না পেয়ে দুশ্চিন্তা করছে। একবার ভাবলো মহিলাকে ডেকে বলবে তার মেয়ে এখানে, তবে কি মনে করে আর ডাকলো না। একটা ছেলের সাথে মেয়েকে দেখে যদি কিছু মনে করেন। তুলির মা তুলিকে না পেয়ে সেখান থেকে চলে গেলেন। আর গিয়েছে বুঝতে পেরে তুলি নিচ থেকে উঠে পুনরায় চেয়ারে বসে পড়লো। সে এসেছিল মায়ের সাথে এই মলে একটু কেনাকাটা করতে। হঠাৎ পিয়াসকে এখানে আসতে দেখে খুশিতে মাকে না বলেই তার পিছু চলে এসেছে। কিন্তু এই ছেলেটা খেয়ালই করেনি যে কেউ তার পিছু এসে বসেছে। সারাদিন এত কি ভাবতে থাকে এই লোকটা কে জানে। তুলি একটা স্বস্তির শ্বাস ফেললো। মা দেখতে পেলে এই ছেলের সামনে তাকে কানমলা দিত, সম্মানের ফালুদা করে দিত, তাই তো লুকিয়েছিল, নাহলে মাকে কেন ভয় পাবে? মা তো তার সব থেকে বড় বান্ধবী ভেবে হেসে ফেললো। আর পিয়াস কেন জানি সেই হাসি দেওয়া মুখের পানে তাকিয়ে রইল। তুলি তা লক্ষ্য করতে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি গো ডাক্তার, মনে ধরেছে নাকি আমাকে? অবশ্য ধরারই কথা, এত কিউট কিনা আমি? খুব একটা ভুল বলেনি মেয়েটা, কিউট অনেক, চোখ দুটো ঠিক যেন তার শ্যামাঙ্গিনীর মতো। এজন্যই হয়তো মেয়েটাকে চেয়েও পুরোপুরি ইগনোর করতে পারে না। তবে চঞ্চলতায় ও মেয়ে এ মেয়ের কাছে হেরে বসে থাকবে। সে ছিল নরম কোমলমতি, তবে এ মেয়ে যেন চঞ্চলতায় পিএইচডি করা, দুষ্টবুদ্ধির মাস্টার একটা। চোখ দুটো ছাড়া কোনো মিলই নেই, আর না তো সে কোনো মিল খুঁজতে চায় দুজনের মাঝে। নিজের মতো কিছু ভেবে হঠাৎ বলল, কি চাও তুমি? তুলি এই পর্যায়ে মজা ছেড়ে স্বাভাবিক কণ্ঠে পিয়াসের পানে তাকিয়ে বলে উঠল, আপনাকে চাইলে তো আর পাবো না, তবে ফ্রেন্ড তো হতে পারি, তাই না? এখন এটা বলবেন না যে আমি অনেক ছোট, বন্ধুত্বের কোনো বয়স হয় না, জানেন তো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।